বিভিন্ন দেশের ৪৯ জন নাগরিক, তাদের মধ্যে ৪১ জন ভারতীয়, কিছু পাকিস্তানি, কিছু ফিলিপিনো আর একজন ইজিপশিয়ান। এরা প্রত্যেকেই নিজেদের বাড়ি, নিজেদের দেশ ছেড়ে ভিন দেশে গিয়েছিলেন একটা বেটার ফিউচারের আশায়, কাজের আশায়, সিকিউরড ফিউচারের আশায়। কিন্তু একটা সিকিউরড ফিউচারের জায়গায় এদের প্রত্যেকের ভাগ্যে জুটল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু। হয়তো বুঝতে পেরেছেন কাদের কথা বলছি। 12ই জুন কুয়েতের আহমদি প্রভিন্সে মাঙ্গাফ বলে একটি জায়গায় একটি বহুতল বিল্ডিংয়ে আগুন লাগে। সেই বিল্ডিংয়ে বিভিন্ন দেশ থেকে কুয়েতে কাজ করতে আসা 196 জন পুরুষ বাস করতেন। সেখানেই ছিলেন এই 49 জন মানুষ, যারা সেই বিল্ডিং থেকে বেরোতে পারেননি। সেই অগ্নিকাণ্ডে বিল্ডিংয়ের ভেতরেই আটকে গিয়ে দম বন্ধ হয়ে আর পুড়ে গিয়ে মৃত্যু হয় এই 49 জনের। এই 49 জন ভারতীয়ের মধ্যে অধিকাংশই কেরালার নাগরিক, আরও বিভিন্ন রাজ্য থেকে বাকিরা রয়েছেন। যখন ফায়ার ডিপার্টমেন্ট সেই বিল্ডিংয়ের আগুন নেভাতে গিয়ে পৌঁছয়, তখন তারা দেখে সেই বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোর বা বেসমেন্ট রয়েছে, সেখানে প্রায় 24টি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। বিল্ডিংটি বিভিন্ন মিউনিসিপ্যাল ল ভায়োলেশন করে তৈরি করা হয়েছিল। বিল্ডিংয়ের যে ওয়াল ম্যাটেরিয়ালগুলো ছিল, সেগুলো বানানো হয়েছিল বিভিন্ন ইনফ্লেমেবল, অর্থাৎ আগুন ধরে যেতে পারে সহজেই এমন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে। সেই প্রত্যেকটি দেশ, যেসব দেশ থেকে প্রচুর সংখ্যায় নাগরিক কুয়েতে কাজ করতে যান, সেই প্রত্যেকটি দেশকে ভয়ানকভাবে ভাবিয়ে তুলছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আর শুধুমাত্র তাই নয়, কুয়েতের প্রশাসনও এরপর ভীষণভাবে নড়েচড়ে বসেছে। আগুন নেভাবার পর যখন পিডব্লিউডি, ফায়ার ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালসরা আর মিনিস্টাররা সেই বিল্ডিংয়ে যান, তখন তারা দেখতে পান সেই বিল্ডিংটি বানানোর সময় নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেশন করা হয়েছিল। আর শুধুমাত্র তাই না, বিল্ডিংয়ে অস্বাস্থ্যকরভাবে গাদাগাদি করে 196 জন মানুষকে থাকতে দেওয়া হয়েছিল। বিল্ডিংয়ের ছাদের দরজা ভেতর থেকে লক করে রাখা হয়েছিল, যার ফলে অনেকে আগুনের ধোঁয়া থেকে পালিয়ে ছাদে যাবার চেষ্টা করলেও যেতে পারেননি। এই ঘটনা বারবার সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া থেকে এবং পাশাপাশি আরও দেশগুলো থেকে যেই নাগরিকরা কুয়েত এবং অন্যান্য অ্যারাবিক কান্ট্রিজগুলোতে কাজ করতে যান, তাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই এক প্রতিকূল জীবনযাপনের সম্মুখীন হতে হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কুয়েতের গভর্নমেন্ট সাথে সাথে আহমদি প্রভিন্সের মিউনিসিপ্যাল কর্পোরেশনের টপ অফিসিয়ালদের সাসপেন্ড করে। তাছাড়াও পুরো কুয়েত জুড়ে বিভিন্ন টাউনে, বিভিন্ন সিটিতে যে সমস্ত বিল্ডিংগুলোতে বাইরে থেকে আসা লেবার ফোর্সকে রাখা হয়, সেই প্রত্যেকটি বিল্ডিংয়ের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে তৈরি করা হয়েছে কিনা তার ইন্সপেকশন শুরু করা হয়। কুয়েতের মিনিস্টার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন পিডব্লিউডি ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, তারা আজ বিভিন্ন জায়গায় গিয়ে ইন্সপেকশন চালিয়েছেন। এছাড়া যেই বিল্ডিংয়ে আগুন ধরার ফলে এতজন মানুষ মারা যান, সেই বিল্ডিংয়ের ওনার আর সিকিউরিটি গার্ডকে অ্যারেস্ট করার অর্ডার ইস্যু করা হয়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এত সংখ্যায় মানুষ কুয়েত সহ অন্যান্য গালফ কান্ট্রিজগুলোতে কাজের জন্য যান? এর কারণ হলো, এই কান্ট্রিজগুলোতে কাজ করলে যে বেতন পাওয়া যায়, সেই বেতন তাদের নিজেদের দেশে কাজ করলে যে স্যালারি পাওয়া যায় তার থেকে অনেক গুণে বেশি। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, কুয়েতে যারা ক্লিনার বা সুইপার বা জ্যানিটারের কাজ করে, তারা এক মাসে মিনিমাম 100 কুয়েতি দিনার আর্ন করে। 100 কুয়েতি দিনার প্রায় ইন্ডিয়ান রুপিসে 27,000 টাকার সমান। ডোমেস্টিক হেল্প, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার ইত্যাদি কাজের জন্য স্যালারি আরও বেশি হয়। আপনারা সহজেই বুঝতে পারছেন যে কেন এত সংখ্যায় মানুষ কুয়েত সহ গালফ কান্ট্রিজগুলোতে যায় কাজ করতে। বিদেশ থেকে কুয়েতে কাজ করতে গেলে তাদেরকে কাফিল সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। এই কাফিল সিস্টেম কি? কাফিল সিস্টেমে বলা হয়েছে যে যদি কোনো ভিনদেশি নাগরিক কুয়েতে গিয়ে সেখানে কাজ করতে চান, তাহলে তাকে একজন লোকাল স্পন্সরের মাধ্যমে যেতে হবে। অর্থাৎ এমন কোনো কুয়েতের স্থায়ী নাগরিক বা কুয়েতি যিনি স্পন্সর করবেন এই ভিনদেশি নাগরিককে কাজ করার জন্য। এই স্পন্সরশিপ কুয়েত সরকার কুয়েতের বিভিন্ন নাগরিকদের বা বিভিন্ন ফার্ম বা বিজনেস অর্গানাইজেশনকে দিয়ে থাকে, আর তারা বিদেশ থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়ে বিভিন্ন লোক এনে রিক্রুট করে।
অনেকাংশেই দেখা যায় যে কাফেল সিস্টেমের এই যে স্পন্সররা তারা বিভিন্নভাবে যাদেরকে তারা রিক্রুট করে বিদেশ থেকে নিয়ে এসছে তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের অ্যাবিউজ করে, রেশিয়ালি তাদের সাথে ডিসক্রিমিনেট করা হয়, অর্থাৎ বর্ণবিদ্বেষ করা হয়। অনেক সময় দেখা যায় কাফেল সিস্টেমের এই স্পন্সররা বিদেশ থেকে যেসব লেবারদের রিক্রুট করে কুয়েতে নিয়ে যায় তাদের ভিসা, পাসপোর্ট, আইডেন্টিটি কার্ড বা অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট নিজেদের কাছে কেড়ে নিয়ে রেখে দেয়, যার ফলে এই লেবাররা চাইলে পরেও কুয়েত থেকে বা অন্যান্য গালফ কান্ট্রিজগুলো থেকে নিজেদের দেশে ফিরে আসতে পারে না। অনেক সময় ডোমেস্টিক হেল্প অর্থাৎ ঘরের কাজ করার জন্য যখন কোনো মহিলাদের নিযুক্ত করা হয় তাদের সাথে বিভিন্ন রকম অশালীন ব্যবহার করা হয়, এমনকি সেক্সুয়াল অ্যাবিউজও করা হয়। ফিলিপিন্স থেকে আসা অনেক ডোমেস্টিক হেল্পের সাথে এরকম করা হয়েছে বলে বারবার নিউজে এসছে। যারা কুয়েত সহ অন্যান্য গালফ কান্ট্রিজগুলোতে বর্তমানে কর্মসূত্রে রয়েছেন বা ভবিষ্যতে যাবার প্ল্যান করছেন, এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তাদের কী করণীয় সেটাও এবার বলবো। আপনারা যে স্পন্সর বা কাফেল সিস্টেমসের সাথে এগ্রিমেন্ট করেছেন সেই এগ্রিমেন্টের প্রতিটি টার্মস কন্ডিশনস অর্থাৎ শর্তগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে দেখুন। যদি কোনো শর্ত এমন হয় যা দেখে আপনার মনে হচ্ছে সেখানে যাওয়ার পর আপনার মানবাধিকার লঙ্ঘন হতে পারে, তাহলে সেই এগ্রিমেন্টে সাইন করবেন না। নিজের আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, ভিসা, ব্যাঙ্ক ডকুমেন্টস বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সব সময় নিজের কাছে রাখুন। আপনার এমপ্লয়ার যদি এইসব ডকুমেন্ট আপনার কাছ থেকে ডিমান্ড করে তাহলেও কোনোভাবে এইসব ডকুমেন্ট হাতছাড়া করবেন না, না হলে কিন্তু যেমন অলরেডি বললাম ভীষণ বিপদের সম্মুখীন হতে পারেন। কুয়েতের সরকার যে লেবার ল পাবলিশ করেছে সেই লেবার লজে বাইরের দেশ থেকে আসা যে লেবার তাদের কি ফেসিলিটি রয়েছে, তাদের কি রাইটস রয়েছে বা অধিকার রয়েছে সেগুলো প্রত্যেকটা সম্পর্কে জানুন। যদি ভবিষ্যতে যাবার প্ল্যান করে থাকেন তাহলে খুঁটিয়ে এই লেবার লজগুলো পড়ে দেখুন আর জানুন যে আপনার রাইট কী। যদি কোনোভাবে সেখানের এমপ্লয়াররা আপনাদের সাথে অ্যাবিউজ করে থাকে তাহলে ইমিডিয়েটলি অথরিটির কাছে সেটা রিপোর্ট করুন। চুপ করে থাকবেন না। শুধুমাত্র কাজ বাঁচাবার জন্য, চাকরি বাঁচাবার জন্য কোনোভাবেই অ্যাবিউজ সহ্য করে চুপ করে থাকবেন না। ভারত বা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা কুয়েতে অলরেডি গেছেন তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হলে নিজেদের দেশের যে এমব্যাসি বা দূতাবাস কুয়েতে রয়েছে সেই এমব্যাসির লেবার উইংয়ের সাথে কন্ট্যাক্ট করা উচিত। এছাড়াও কুয়েতি গভর্নমেন্টের লেবার ইন্সপেকশন ডিপার্টমেন্ট রয়েছে, যার আন্ডারে রয়েছে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার নামে একটি ডিপার্টমেন্ট। এমপ্লয়ারের এগেনস্টে কোনো রকম কমপ্লেন থাকলে সেই কমপ্লেন ইমিডিয়েটলি পাবলিক অথরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাছে তুলে ধরুন আর নিজের পরিবারের লোকের সাথে সব সময় রেগুলারলি কন্ট্যাক্টে থাকার চেষ্টা করুন, যাতে বিদেশে এরকম কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও আপনার বাড়ির লোক, আপনার পরিবারের লোক আপনার কি হয়েছে সেটা জানতে পারে আর এই দেশ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা বা কমিউনিকেশন করার চেষ্টা করতে পারে। সবশেষে এটাই বলবো, যতদিন না এই সব নাগরিকরা নিজেদের দেশে সেই প্রোফাইলে বেটার স্যালারি, বেটার ফিউচার পাচ্ছে, ততদিন এই কুয়েত আর গালফ কান্ট্রিতে এক্সোডাস চলতেই থাকবে। তাই প্রত্যেকটি দেশের সরকারকে নিজেদের দেশের নাগরিককে নিয়ে আরও ভাবতে হবে আর আরও কর্মসংস্থান করতে হবে। ভিডিওতে দেওয়া ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। দেখা হবে আবার এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।